আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আজকের লাইফে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লাইফটার বিষয়বস্তু হচ্ছে আমরা আইএলটিএস এ ঘটে যাওয়া সবচেয়ে কমন গ্রামাটিক্যাল মিস্টেক গুলো সম্পর্কে আজকে আলাপ করতে যাচ্ছি। এবং এই ক্ষেত্রে আমরা আজকে আমাদের সম্পূর্ণ আলাপটাকে চারটা সেকশনে বা চারটা মডিউলে ভাগ করে নিব। আমরা প্রথমে রাইটিং মডিউলে করা মেজর গ্রামাটিক্যাল মিস্টেকস গুলো এবং মেজর এবং মোস্ট কমন গ্রামাটিক্যাল মিস্টেক গুলো নিয়ে আলাপ করব। এরপর আমরা স্পিকিং মডিউলে মোস্ট কমন যেই গ্রামাটিক্যাল মিস্টেক গুলো আছে সেগুলো নিয়ে আলাপ করব। এবং ধীরে ধীরে আমরা রিডিং এবং লিসেনিং সেকশনের গ্রামাটিক্যাল মিস্টেক গুলো, যদিও সেগুলো বেসিক্যালি ইনপুট স্কিলস, তারপর সেখানেও কিছু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে, কিছু ভুল ভ্রান্তি আমাদের থেকে যায়, এই ব্যাপারগুলো নিয়ে সম্পূর্ণ আলাপ করব। এবং এই যে সবচেয়ে কমন মিস্টেকস গুলো যেগুলো আছে গ্রামার্স, এই মিস্টেক গুলোকে কাটিয়ে ওঠার অথবা সলভ করার যে উপায় বা যে পদ্ধতি ফলো করা উচিত সেগুলো নিয়েও আমরা আলাপ করতে যাচ্ছি। ওকে, সো let's start. Common grammar mistakes in IELTS and strategies to avoid them by, of course, Nafis Ahmed. This is me, British Council trained IELTS teacher, and I've been teaching English for quite a few years now. Okay, so ওর যেই কথা ছিল সেই অনুযায়ী আমরা IELTS এর যেই কমন গ্রামার মিস্টেক গুলো, এর মাঝে আমাদের IELTS এর যে মডিউলগুলো আছে এই মডিউলগুলোর মাঝে দুটো মডিউল হচ্ছে যারা আউটপুট স্কিলের উপরে ডিপেন্ড করে এবং দুটো মডিউল আছে যারা ইনপুট স্কিলের উপরে ডিপেন্ড করে। যেই মডিউল দুটো আউটপুট স্কিলের উপরে ডিপেন্ড করে দোজ আর রাইটিং এবং স্পিকিং, আর যে দুইটা মডিউল ইনপুট স্কিলের উপরে ডিপেন্ড করে তারা হচ্ছে আমাদের রিডিং এবং লিসেনিং। সো আমরা এখন সবার আগে যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে চারটা মডিউল, এই চারটা মডিউলের মাঝে সবচেয়ে বেশি গ্রামার মিস্টেক হওয়ার সম্ভাবনা কোথায়, গ্রামার মিস্টেক প্রোন এলাকাগুলো বা প্রোন মডিউলগুলো কোনগুলো। সো এই যে আমাদের যেই স্লাইডটা দেখা যাচ্ছে, দ্য মোস্ট প্রবলেমেটিক মডিউলস, দ্যাট ইজ রাইটিং অ্যান্ড স্পিকিং। রাইটিং এবং স্পিকিং যেহেতু একটা আউটপুট স্কিল, তাই এই মডিউল দুটোতে সাধারণত আমাদের গ্রামারের মিস্টেকটা বেশি হয়ে থাকে। রাইটিং সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে রাইটিং পুরো মডিউলটা চারটা ব্যান্ডিং ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে ব্যান্ড দেওয়া হয়, যেমন হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, কোয়েশন, লেক্সিক্যাল রিসোর্সেস হুইচ মিনস ভোকাবুলারিজ, এবং এর সাথে হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এই যে একটা ব্যান্ডিং, চারটা যে ব্যান্ডিং ক্রাইটেরিয়া, প্রত্যেকটা ব্যান্ডিং ক্রাইটেরিয়া 25% ব্যান্ড কন্ট্রিবিউট করে। সো আমি যদি রাইটিং এ গ্রামার অংশটাতে একটু দুর্বলতা প্রকাশ করি, সেক্ষেত্রে আমার 25% ব্যান্ড কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা 25% ব্যান্ড কমে। ঠিক একইভাবে স্পিকিং এও চারটা ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে আমাদেরকে ব্যান্ড দেওয়া হয়। স্পিকিং এর চারটা ব্যান্ডিং ক্রাইটেরিয়া হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, lexical resources which means vocabularies again, grammatical range and accuracy, and pronunciation. এই স্পিকিং এর যে চারটা ব্যান্ডিং ক্রাইটেরিয়া, এই চারটা ব্যান্ডিং ক্রাইটেরিয়ার মাঝেও একটা হচ্ছে আমাদের গ্রামার। সো স্পিকিং এও 25% ব্যান্ডের জন্য গ্রামার অংশটা দায়ী, 4 ভাগের 1 ভাগ। বাকি যে দুইটা মডিউল থাকে, দ্যাট ইজ রিডিং এবং লিসেনিং। রিডিং এবং লিসেনিং যেহেতু বেসিক্যালি তারা আমাদের ইনপুট স্কিলের উপরে নির্ভর করে, আর রিডিং এবং লিসেনিংটা না আসলে হচ্ছে মার্কের উপর ভিত্তি করে ব্যান্ড হয়, অর্থাৎ 40 মার্কসের পরীক্ষা, 40 মার্কসে যত আমি পাই তার উপর ভিত্তি করে ব্যান্ড হয়। তাই ওইখানে গ্রামারের সরাসরি যে একটা আঘাত, সরাসরি যে একটা এফেক্ট, সেটা একটু কম তুলনামূলকভাবে। সো এই স্লাইডটা থেকে আমরা যা জানলাম সেটা হচ্ছে দ্য মোস্ট প্রবলেমেটিক মডিউলস ফর গ্রামার, দে আর রাইটিং অ্যান্ড স্পিকিং। রাইটিংটা আমাদের 1 ঘন্টার পরীক্ষা, এবং এই 1 ঘন্টা পরীক্ষাতে রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 এই দুই ভাগে বিভক্ত। স্টুডেন্টরা সাধারণত রাইটিং টাস্ক 1 এ যেমন কিছু ভুলভ্রান্তি করে ফেলতে পারে গ্রামার রিলেটেড, আবার রাইটিং টাস্ক 2 তেও কিছু ভুলভ্রান্তি হতে পারে। রাইটিং টাস্ক 1 সেটাকে আমরা ডাকি হচ্ছে রিপোর্ট রাইটিং নামে, এবং রাইটিং টাস্ক 2 সেটা হচ্ছে এক ধরনের এসে রাইটিং। যেহেতু তাদের বিষয়বস্তু সিমিলার না, তাই সেখানে ব্যবহার করা লেক্সিক্যাল রিসোর্স গুলো মানে ভোকাবুলারিজ গুলো, সেখানে ব্যবহৃত গ্রামার আইটেম গুলো পুরোপুরি 100% সিমিলার না। এই জন্য রাইটিং টাস্ক 1 এ যে গ্রামার মিস্টেক গুলো হয় তার অনেকগুলো আবার রাইটিং টাস্ক 2 তে হলেও
কিছু কিছু ভুল আবার রাইটিং টাস্ক 2 এবং রাইটিং টাস্ক 1 এর আলাদা। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রাইটিং টাস্ক 1 এর কিছু গ্রামার মিস্টেক সেগুলো আমরা রাইটিং টাস্ক 2 তেও করি। অর্থাৎ রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 এর জন্য কিছু গ্রামার মিস্টেক আছে কমন, কিছু গ্রামার মিস্টেক রাইটিং টাস্ক 1 এ বেশি হয়, আবার কিছু গ্রামার মিস্টেক রাইটিং টাস্ক 2 তে বেশি হয়, 1 এ কম্পারেটিভলি কম হয়। আমরা এই কারণে এই যে আমাদের কমন গ্রামাটিক্যাল মিস্টেক গুলো রাইটিং মডিউলে সেটাকে দুই ভাগে ভাগ করে দেখব। অর্থাৎ রাইটিং টাস্ক 1 এ আমরা সাধারণত কি ধরনের ভুলগুলো করি এবং রাইটিং টাস্ক 2 তে আমরা কি ধরনের ভুলগুলো করি। সো লেটস মুভ ফরওয়ার্ড। In writing task 1, the first mistake should be প্রশ্নের টেন্স ধরতে না পারা বা খেয়াল না করা। ব্যাপারটা অনেকটা এরকম, রাইটিং টাস্ক 1 তো 7 রকমের হয়ে থাকে, এর মাঝে প্রসেস ডায়াগ্রাম বাদে বাদ বাকি যে রাইটিং টাস্ক 1 গুলো আছে তারা সবাই কম বেশি কোনো না কোনো একটা নির্দিষ্ট টেন্স নিয়েই কাজ করে। হয়তোবা বর্তমানের কোনো একটা ঘটনা, হয়তোবা অতীতের কোনো একটা ঘটনা, অথবা ফিউচারের কোনো একটা প্রেডিকশন। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি ম্যাপস এর কথা বলি, ম্যাপ সাধারণত দুটো আসে, দুটো ম্যাপের মাঝে দুটো সাধারণত ভিন্ন টাইমলাইনের থাকে। একটা ম্যাপ যদি কোনো একটা জায়গা কোনো একটা স্থানের অতীত অবস্থা বোঝায়, সেকেন্ড ম্যাপটা হয়তো বর্তমান অবস্থা বোঝাতে পারে। স্টুডেন্টরা প্রায় সময়ই এই ব্যাপারগুলো খেয়াল করে না। এই জিনিসটা আরেকটু জটিল হয়ে যায় যখন হয়তোবা মাল্টিপল পাই চার্ট আসে, অথবা হয়তোবা একটা খুব বড় বার চার্ট অথবা একটা লাইন গ্রাফ আসে, যেখানে হয়তো মেজরিটি অফ দ্য ডেটা পাস্ট টেন্সে দেওয়া, সাথে ফিউচারের একটা প্রেডিকশন আছে। সো ইন দ্যাট কেস আমাদেরকে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে দুটো ভিন্ন টেন্সের এখানে একটা সংমিশ্রণ থাকে। স্টুডেন্টরা প্রায় সময়ই এই যে টেন্সের যে একটা চেঞ্জ অথবা এই যে প্রশ্নের টেন্সটা কি এটা ধরতে বেখেয়ালে না ধরে চলে যায়। সো এখানে একটু একটা জিনিস আমরা পড়ি স্লাইডটা থেকে। Maybe the graph gave information about something in the past, but the student outlines it entirely using the present tense. That's one imbalance. গ্রাফটা দেয়া ছিল past tense এ, কিন্তু স্টুডেন্ট সম্পূর্ণ গ্রাফটা হয়তোবা প্রেজেন্টে ব্যাখ্যা করছে। এরকম ভাবে ওই যে ফিউচার প্রেডিকশনটাও মিস হয়ে যেতে পারে। নাও দ্য কস্ট ফর দিস ইজ হাই। অর্থাৎ যদি আমি পুরো টাইমলাইনটাকে আসলে চেঞ্জ করে ফেলি, এর জন্য আমাকে বেশ ভালো কস্ট দিতে হয়, এর জন্য আমার মোটামুটি একটা ভালো পরিমাণের ব্যান্ডই পেনাল্টিতে যায়। এই সমস্যাটাকে ওভারকাম করা যায় কিভাবে? এই সমস্যাটাকে ওভারকাম করা খুবই সহজ। দ্য থিং ইজ, যখন আমরা কোশ্চেন পেপারটা পাবো, কোশ্চেন পেপারটা পাওয়ার পরে আমরা কোশ্চেনটা খুব ভালোভাবে রিড করব। অর্থাৎ আমরা প্রশ্নটা যেরকম ভাবে পড়বো গ্রাফটাকেও রিড করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে এই গ্রাফে কোন সময়ের কথা বলা হচ্ছে। যদি আমাদের গ্রাফটাতে, যদি আমাদের ম্যাপটাতে, যদি আমাদের লেআউটটাতে পাস্ট টেন্সের কথা বলা থাকে, আমরা কোশ্চেন পেপারে লিখে ফেলবো যে পাস্ট, PAST পাস্ট। যদি পাস্টের সাথে আমাদের কোশ্চেন পেপারে একটা ফিউচারের প্রেডিকশনও দেওয়া থাকে, আমরা কোশ্চেন পেপারে লিখে ফেলবো যে বলে ফিউচার। এভাবে আমি আমার প্রশ্নের যে টেন্স গুলো আছে সেগুলোকে মিস করব না। অর্থাৎ আমি কোশ্চেন পেপারে লিখে ফেলবো যে আমাকে আজকে এই টেন্সের উপরে ভিত্তি করে লিখতে হবে। সোফার আমাদের রাইটিং টাস্ক 1 এ সবচেয়ে কমন যেই গ্রামার মিস্টেকটা নাম্বার 1 এ আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে কোশ্চেনের টেন্স লক্ষ্য না করা। এবং কোশ্চেনের টেন্স লক্ষ্য না করাটা এটা কিন্তু আসলে লিঙ্গুইস্টিক ভুল না, এটা কিন্তু ভাষা রিলেটেড তেমন একটা ভুল না, এটা মূলত এটা আসলে বেখেয়ালের ভুল। এবং এটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ওই যে ওভাবে কোশ্চেন পেপারে লিখে ফেলতে পারি। সো আমাদের সাথে মেবি আমার স্টুডেন্টরা অনেকেই জয়েন্ড, দে হ্যাভ অলরেডি জয়েন্ড। আমরা একটু কমেন্টস পড়তে পারি। ওকে, লেট মি রিড সাম কমেন্টস। যদি কারো কোনো কোশ্চেন থাকে যেটাই জানার থাকবে আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করলেই হবে। ওকে, আমি আসলে 9টা কোশ্চেন দেখতেও পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কে আর বুঝলাম না কি বলছেন। ঠিক লাভ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে এটা জানানোর জন্য অনুরোধ করা হলো। সো আমরা প্রথম মিস্টেকটা নিয়ে আলাপ করে ফেলছি। সো আমরা এখন দ্বিতীয়টার দিকে যাচ্ছি। সেকেন্ড পজিশনে আমরা যেই মিস্টেকটাকে রেখেছি সেটা হচ্ছে
টেন্স এর কনসিস্টেন্সি ধরে না রাখা। টেন্সের কনসিস্টেন্সি ব্যাপারটা কিরকম? টেন্সের কনসিস্টেন্সি ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, যখন একজন স্টুডেন্ট এটা ঠিক করে ফেলছে যে হচ্ছে হ্যাঁ আমাকে আজকের রাইটিংটা সোয়ানটা পাস্ট টেন্সে লিখতে হবে, সে পাস্ট টেন্সে লেখা শুরু করলো, কিন্তু মাঝপথে ভুলে গেছে, এবং মাঝপথে এটা ভুলে যাওয়ার পরে সে যে জিনিসটা করছে সেটা হচ্ছে যে সে এখানে একটা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে ফেলছে, অথবা একটা ফিউচার টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে ফেলছে, এবং অবশ্যই সেটা কোহেরেন্ট না, ওখানে এটা সামঞ্জস্য ছিল না, দ্যাটস আ মিস্টেক। এই ভুলটা আমরা দ্বিতীয় পজিশনে রাখছি, এটা মানে ওয়ান অফ দ্য মোস্ট কমন মিস্টেকস আমাদের রাইটিং টাস্ক ওয়ানে, গ্রামার রিলেটেড। এটাও না আসলে ঠিক সরাসরি ভাবে গ্রামার স্কিলের সাথে রিলেটেড না, এটাও আমাদের খেয়ালের সাথে রিলেটেড। হ্যাঁ, আমাদের এই যে মনোযোগটা, আমাদের মাইন্ডসেটটা কতটা আসলে শক্তিশালী এটার উপরে রিলেটেড। এবং এই ভুলগুলো আমরা তখনই করি যখন আমাদের ব্যাক স্টোরিটা খুব দুর্বল থাকে, আমাদের প্র্যাকটিস খুব অল্প দিনের থাকে। যার প্র্যাকটিস বেশ ভালো সময়ের থাকে, যে অনেক রাইটিং টাস্ক ওয়ান প্র্যাকটিস করে এরপরে তবেই পরীক্ষা দিতে যায়, সে সাধারণত এই ধরনের ভুলগুলো করে না। এই যে কনফিউশন রিলেটেড ভুল, এই যে নার্ভাসনেস রিলেটেড ভুল, যে অর্থাৎ কোশ্চেনের টেন্সটা কি ছিল এটা খেয়াল করলাম না, কোশ্চেনের টেন্সটা খেয়াল করছি, লেখাও শুরু করে দিছি, কিন্তু মাঝপথে যে সেটা থেকে আমি একটুখানি দূরে সরে গেলাম, এই ভুলগুলো কিন্তু মূলত ভয়ের থেকে হওয়া ভুল, কম প্র্যাকটিসের থেকে হওয়া ভুল। আমাদের এই যে টেন্সের ইনকনসিস্টেন্সি, টেন্সের কনসিস্টেন্সি ধরে রাখতে না পারা, এটার হাত থেকে বাঁচার দুটো উপায় আছে। প্রথম উপায় হচ্ছে টেন্সের কনসিস্টেন্সি যদি হয়ও রিভাইজ দেওয়া, অ্যাক্টিভলি রিভাইজ দেওয়া। ওই যে আমি প্রথমে লিখে রাখছিলাম আমার কোশ্চেন পেপারে যে আমাকে আজকে এটা প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করে লিখতে হবে, এখন রিভাইসের সময় ঠিকভাবে দেখা, অ্যাক্টিভলি দেখা যে আসলেই কি আমি তা করেছি নাকি আমি এখানে কোনো ভায়োলেশন করে ফেলেছি। সো দিস এরর ক্যান বি ভেরি ইজিলি ওভারকাম, সেটা হচ্ছে রিভাইজ দেওয়ার মাধ্যমে। দ্বিতীয় যে উপায়টা এই এররটার হাত থেকে বাঁচার, সেটা একটু লং রানের, সেটা হচ্ছে বাসায় এত পরিমাণে প্র্যাকটিস করা, এত ভালোভাবে প্র্যাকটিস করা, যাতে আমরা এই ধরনের নার্ভাসনেস জনিত ভুলগুলো না করি। বাট এগেইন, যেহেতু এটা ভার্ব রিলেটেড ভুল, যেহেতু এটা টেন্স রিলেটেড ভুল, যেহেতু এটা টাইমলাইন রিলেটেড ভুল, দ্য কস্ট ইজ এগেইন হাই। ওকে, ইটস কোয়াইট হাই। তাহলে আমাদের প্রথম দুইটা মিস্টেক চলে গেল রাইটিং টাস্ক ওয়ান সম্পর্কিত, গ্রামার রিলেটেড। আমরা এখন তৃতীয় মিস্টেকটার দিকে যাব। এভরিওয়ান গেট রেডি। নেক্সট ওয়ান ইজ ভার্ব ছাড়া বাক্য লেখা অথবা অতিরিক্ত ভার্ব লেখা। রাইটিং টাস্ক ওয়ানে সত্যি বলতে কিছু নির্দিষ্ট ভার্বই প্রয়োজন হয়, সত্যি বলতে কিছু নির্দিষ্ট স্ট্রাকচারই প্রয়োজন হয়, এবং এগুলো প্র্যাকটিসের মাধ্যমে বেশ ভালোভাবে আয়ত্তে আনা যায়। স্টিল মিস্টেকস আসলে ওই যে আমি মাঝে মাঝে ক্লাসে একটা কথা বলি যে যেই রাস্তাটা খুব বিপদসংকুল, যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা খুব বেশি, সেখানেই কিন্তু আমরা সবাই অ্যাক্সিডেন্ট করি। ওকে, সো এই জিনিসটা মেনে নিতে হবে। আমাদের নেক্সট কমন ভুল হচ্ছে ভার্ব ছাড়া বাক্য লেখা অথবা অতিরিক্ত ভার্ব লেখা। আমরা নাও উই হ্যাভ গট টু এক্সাম্পলস হিয়ার, both of them are incorrect by the way. There a rise in the number of vehicles. এখানে স্টুডেন্টরা আসলে সাধারণত যে ভুলটা করে সেটা হচ্ছে দেয়ার এর পরে সাধারণত একটা বি ভার্ব হয়, am is are হতে পারে, was were হতে পারে, shall be will be হতে পারে। এই যে there a rise, the student they think রাইজটা হয়তো বা ভার্ব, কিন্তু যে রাইজের আগে একটা এ বসিয়ে দেওয়া হয়েছে, সো রাইজের আগে যদি এ বসে দেন ইট অ্যাক্টস অ্যাজ আ নাউন। এখানে যে ভার্বটা মিস গেছে সেটা হচ্ছে দেয়ার ওয়াজ আ রাইজ ইন দ্য নাম্বার অফ ভেহিকলস, অথবা দেয়ার ইজ কারেন্টলি আ রাইজ ইন দ্য নাম্বার অফ ভেহিকলস, অর ইভেন দ্যাট ইট ক্যান বি আ ফিউচার প্রেডিকশন দেয়ার উইল বি আ রাইজ ইন দ্য নাম্বার অফ ভেহিকলস। আমরা কিন্তু এখানে একটা ভার্ব ছাড়া এটা আমরা মনে মনে বলতেছি যে হ্যাঁ ভেহিকলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ভেহিকলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, রাইজও আছে যে বলে হ্যাঁ বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই যে কাজটা তো ঘটছে, দ্যাটস আ বি, এই বি ভার্বটা কিন্তু বাদ এখানে। ইটস আ মেজর গ্রামার মিস্টেক। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অতিরিক্ত ভার্ব লেখা। এখনো দেয়ার পরে ওয়াজ আছে ঠিকই, ওই যে রাইজটার আসলে দেয়ার ওয়াজ এ রাইজ হওয়ার কথা, দেয়ার ওয়াজ রাইজ ইন দ্য নাম্বার অফ ভেহিকলস, এগেইন এটা একই সাথে যেমন একটা অপ্রয়োজনীয় ভার্ব ছিল, এটা ভার্বের ফর্মটাও ভুল, সো এখানে কিন্তু কস্টটা আবারও সেই হাই। সো আমরা এখন পর্যন্ত তিনটা মিস্টেক নিয়ে আলাপ করলাম। ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ কোশ্চেনের টেন্স লক্ষ্য না করা।
সেকেন্ড ওয়ান ইজ কোশ্চেনের টেন্স লক্ষ্য করার পরেও ইনকনসিস্টেন্ট হয়ে যাওয়া, ভুল টেন্স নিয়ে এসে পড়া। আর তৃতীয় যে ভুলটা সেটা হচ্ছে ভার্ব ছাড়া বাক্য লেখা অথবা অতিরিক্ত ভার্ব লেখা। নাও এই প্রবলেমটাকে কাটিয়ে ওঠার জন্য কি করা উচিত? এই প্রবলেমটাকে কাটিয়ে ওঠার জন্য মূলত আমাদের যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে নিজেকে একটু সময় দেওয়া উচিত। আমাদের একটু সময় নিয়ে টেন্সের স্ট্রাকচার গুলো ভালোভাবে পড়া উচিত, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার গুলো একটু ভালোভাবে পড়া উচিত, এন্ড দেন উই ক্যান অ্যাকচুয়ালি সি সাম আউটপুট, ওকে, সাম রিয়েল আউটপুট। এটা কিন্তু এই যে ভার্ব বেশি দিয়ে ফেলা অথবা ভার্ব কম দিয়ে ফেলা, এটা কিন্তু একটা লিঙ্গুইস্টিক ভুল, ঠিক আছে? এটা কিন্তু ভাষা রিলেটেড একটা ভুল, এবং এটা কিন্তু যে খেয়াল জনিত ভুল না। সো এটা কিন্তু একদম চাইলেই জিনিসটা ঠিক করে ফেলা যাবে না। এটার জন্য আমাদেরকে, যদি এমন হয়ে থাকে যে আমি আসলে টেন্সের স্ট্রাকচারে ভুল আছে অথবা আমি টেন্সের স্ট্রাকচার পারি কিন্তু কখন কোন টেন্সটা ব্যবহার হবে সেটা জানি না, সেটা শেখার দরকার আছে। সো এই ভুলটা মিনিমাইজ করার জন্য, এই ভুলটাকে 100% অ্যাভয়েড করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গ্রামার পড়তে হবে এবং সেটাকে কিছুদিন প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ ইট ইজ নট গোয়িং টু বি ওকে। চতুর্থ পজিশনে, চতুর্থ পজিশনে কি হতে পারে দেখি আমার স্টুডেন্টরা প্রেডিক্ট করতে পারে কিনা। স্টুডেন্টদের একটু কমেন্ট নিয়ে আসি। ওকে, আজকে একই লাইন গ্রাফে পাস্ট এন্ড ফিউচার দুইটা ইনফরমেশন কিভাবে লিখবো? ওকে, উই ক্যান ইউজ সাম কানেক্টরস ইন দিস কেস। ওকে, আমি আরো একটুখানি বিস্তারিত ব্যাখ্যা দিব অবশ্যই। আসসালামু আলাইকুম স্যার, সাডেনলি ব্রেইন স্ট্রাক করে রাইটিং টাস্কে, আইডিয়া আসে না, কিছুদিন আগেও ভালো ছিল। ওকে, এটা নিয়ে আলাপ করবো, সমস্যা নেই। এইচিনে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ক্যামব্রিজ 18 টেস্ট 1-এ 2040 পর্যন্ত ইয়ার দেওয়া আছে, তাহলে কিভাবে লিখবো? ওকে, আই এম গোইং টু ডিসকাস ইট, নো ওয়ারিজ। সোহান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সালমান। ওকে, দ্যাটস নাইস। ওকে, এখন পর্যন্ত যে কটা কোশ্চেন আমি পেয়েছি আমি এই কটা কোশ্চেনের অ্যান্সার ডেফিনেটলি দিয়ে দিব। তিনটা মিস্টেক, কমন মিস্টেক সম্পর্কে আলাপ হয়ে গেছে। নাও আসলে চতুর্থটা কি হতে পারে? টেন্স গেছে, দুইবার টেন্স গেছে, একবার হচ্ছে ভার্ব গেল, এখন আসলে আর কি আছে? এখন হচ্ছে প্যাসিভ হইতে পারে, প্যাসিভ আবার এগেইন ওইটা ভার্ব, এরপর হচ্ছে আমাদের ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাকচার হতে পারে। এগেইন ন্যারেশন তো আসলে তেমন একটা ব্যবহার হয় না, সো এখানে এটা তেমন একটা আসবে না। হ্যাঁ, ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ আসতে পারে। ওকে, সো তোমরা গেস করো, গেস করো কি হতে পারে। আমি চতুর্থটা এখন শো করছি। সো the fourth one is using wrong word formation, another most common mistake. Okay, দেখো, ইউজিং রং ওয়ার্ড ফরমেশন আবারও এটা কিন্তু ওই যে নার্ভাসনেস রিলেটেড না, আমাদের খেয়াল, আমাদের হচ্ছে ইন্টিগ্রিটি, আমাদের কনসেন্ট্রেশন রিলেটেড না। ওকে, ইটস পিওরলি একাডেমিক। সেটা হচ্ছে ইউজিং a wrong word formation. What is the wrong word formation? Okay, let's see two examples. প্রথম এক্সাম্পলটা আমি দিয়েছি যেটা, দ্যাট ইজ আর ড্রামাটিক্যালি ইনক্রিজ, এবং দ্বিতীয়টা হচ্ছে আফটার ফিনিশড। দেখো, আমি প্রায় সময়ই আমার ওয়ালে আইএলটিএস কুইজ দেই, আইএলটিএস চ্যালেঞ্জ দেই, এবং এখানে কিন্তু আমরা ওয়ার্ড ফরমেশন নিয়ে কিছু আলাপ করি। আই থিঙ্ক আমার স্টুডেন্টদের সেখানে আরো অ্যাক্টিভলি পার্টিসিপেট করা উচিত। আমার স্টুডেন্টরা সেখানে অনেক অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, অ্যান্ড ফর দ্যাট আই রিয়েলি থ্যাংক ইউ ফ্রম মাই হার্ট। বাট স্টিল আমার মনে হয় এটা তোমরা একটু গ্রুপ ওয়াইজ ডিসকাশন করতে পারো, নিজেদের গ্রুপের মাঝে শেয়ার করতে পারো, একজন আরেকজনের অ্যান্সারকে ক্রস চেক করতে পারো যখন আমি এই ধরনের চ্যালেঞ্জগুলো দিই। অন্য কোনো পেজেও যদি দেয়, দ্যাটস স্টিল ওকে। ওকে, ইউ আর এ স্টুডেন্ট, সো তুমি যে কোনো জায়গা থেকে, যে কোনো সোর্স থেকে এটাকে রিসিভ করবা, দ্যাটস দ্য থিং, দ্যাট শুড বি দ্য থিং। ওয়ার্ড ফরমেশনের যে ব্যাপারটা দেখো, আর ড্রামাটিক্যালি ইনক্রিজ, এই যে ড্রামাটিক ব্যাপারটা, নাটকীয়, শার্প, হ্যাঁ, মানে ওই ওই শার্প না, এখানে এই ধারালো না, এগেইন ওই নাটকীয় ইনক্রিজ, এই কথাগুলো আমরা লাইন গ্রাফে হর হামেশা ব্যবহার করে থাকি। এই জায়গাতে ইনক্রিজ একটা নাউন, কারণ যে আগে একটা এ আছে,
সো এ তো আর্টিকেল, আর্টিকেলের পরে আর্টিকেলস আর অলওয়েজ ফলোড বাই আ নাউন। মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসে নাউনটাকে মডিফাই করার কথা, অর্থাৎ ইনক্রিজ নাউনটাকে মডিফাই করার কথা, ইনক্রিজের সামনে একটা অ্যাডজেক্টিভ বসে, এবং ড্রামাটিক্যালি আসলে অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভটা হচ্ছে ড্রামাটিক। সো দেয়ার ওয়াজ আ ড্রামাটিক ইনক্রিজ, দেয়ার ওয়াজ আ শার্প ইনক্রিজ। এই যে আমার স্টুডেন্টরা কিন্তু হরহামেশা লিখছে আর ড্রামাটিক্যালি ইনক্রিজ। আমি অনেক সময় ক্লাসে তোমাদের কোরাস করাই যে আমার সাথে বলো, আমার সাথে বলো, এই ড্রামাটিক ইনক্রিজ, এই ড্রামাটিক ইনক্রিজ। ড্রামাটিক্যালিটা হচ্ছে অ্যাডভার্ব, কখন হয়? ভার্বের সাথে থাকে। ইনক্রিজড ড্রামাটিক্যালি, সামথিং ইনক্রিজড ড্রামাটিক্যালি, ওকে, কোন একটা কিছু ইনক্রিজ হয়েছিল, বেড়ে গিয়েছিল ড্রামাটিক্যালি। ভার্বের পরে অ্যাডভার্ব ফর্মটা আসে এবং নাউনের আগে অ্যাডজেক্টিভ ফর্মটা আসে। এখানে ওয়ার্ড ফরমেশন আসলে ভুল হলো কার? ইনক্রিজের না, কিন্তু ওয়ার্ড ফরমেশন ভুল হলো ড্রামাটিক কথাটার। বাই দ্য ওয়ে, ড্রামাটা নাউন এবং ড্রামাটাইজ এটা হচ্ছে ভার্ব। ইংরেজি ভাষায় সাধারণত একটা ওয়ার্ডের 4টা ফর্ম থাকে, নাউন ফর্ম থাকে, অ্যাডজেক্টিভ ফর্ম থাকে, অ্যাডভার্ব ফর্ম থাকে এবং ভার্ব ফর্ম থাকে। এই ফর্মগুলো শেখা সময় সাপেক্ষ ব্যাপার। সো ইফ ইউ কমিট সাম অফ দিস টাইপ অফ মিস্টেকস, যদি এরকম কিছু মিস্টেক হয়ে যায়, ইউ হ্যাভ টু গিভ ইয়োরসেলফ সাম টাইম। এটাকে সলভ করার উপায়টা কি? স্যার, এটাকে সলভ করার উপায় হচ্ছে অনেক স্যাম্পল অ্যান্সার পড়তে হবে, বাক্যের গঠন পড়তে হবে। তুমি কিছুটা সময় নিয়ে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এবং নাউনের গঠন আলাদা আলাদা করে পড়তে পারো। বাট এখানে একটা জিনিস হয়তো এরকম হতে পারে যে তোমার হয়তো এতদিন সময় পেলে না, তার আগে হয়তো তোমার এক্সামিনেশনটা এসে পড়লো। কারণ আইএলটিএস এক্সামিনেশনটা না এনটায়ারলি আমাদের উপরে ডিপেন্ড করে না যে আচ্ছা আমি 1 বছর পরে দিই বা 7-8 মাস পরে দিই। এটা একটা বাধা ধরার সময় থাকে। যদি তোমার কাছে সময় থাকে, in that case it's a very good idea to solve them from using a grammar book. Try to use a very good grammar book. You can use Grammar for IELTS, that's a Cambridge series book. এছাড়া যে কোনো বই থেকে পড়লেও হবে। যদি সময়টা কম্পারেটিভলি একটু কম থাকে, ইন দ্যাট কেস স্যাম্পল অ্যান্সার পড়ো। যত পড়বা তত জিনিসটা শিখে যাবা যে ও আচ্ছা, ইনক্রিজের আগে ড্রামাটিক্যালি হয় না, হ্যাঁ এ ড্রামাটিক ইনক্রিজ হয়, এ শার্প রাইজ হয়। এই ব্যাপারগুলো পড়তে 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 মানুষ শিখে যায়, ঠিক বাচ্চাদের মতন। এটা তুলনামূলকভাবে সময় কম লাগবে। দ্বিতীয় ভুলটা যেটা, আফটার ফিনিশড, দ্যাটস অ্যানাদার ভেরি কমন মিস্টেক। আফটার ফিনিশড আসলে না, এটা দিস শুড বি আফটার ফিনিশিং। আফটার ইন দিস কেস ইটস ইউজড অ্যাজ আ প্রিপোজিশন, এবং আমরা জানি টু এর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে হচ্ছে ওইটা ইনফিনিটিভ হয়ে যায়, ওইটা V1 ফর্মে হয়, পুরো টোটালটা একটা নাউন ফ্রেজ হয়ে যায়। হ্যাঁ, আফটার টু বাদে অন্যান্য যে প্রিপোজিশনস গুলো আছে এগুলোর পরে যখন ভার্ব আসে তখনও কিন্তু আইএনজি ফর্মে আসে। সো আফটার ফিনিশড না, আফটার ফিনিশিং। আমাদের চতুর্থ যে ভুলটা ছিল সেটা হচ্ছে ইউজিং রং ওয়ার্ড ফরমেশন। নাও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য লাস্ট ওয়ান। রাইটিং টাস্ক 1 এ করা 5টা মোস্ট কমন গ্রামার মিস্টেক নিয়ে আমি আজকে আলাপ করছিলাম। তার মাঝে 4টা চলে গেছে, অনলি ওয়ান ইজ লেফট, এবং সেটা হচ্ছে দিস ওয়ান, ইটস সাবজেক্টের ভুল। আমার স্টুডেন্টরা প্রায় সময় একটা গ্রাফ স্টাডি করার পরে সেই গ্রাফটা থেকে সাবজেক্ট খুঁজে পায় না, পুরো ঘটনাটা বোঝে, পুরো ঘটনাটা হয়তো ব্যাখ্যাও করতে পারে যে স্যার এখানে একটা এয়ারপোর্ট, আগে গেট কম ছিল এখন গেট বাড়ছে। স্যার এইখানে যে একটা পাই চার্ট ছিল, এই পাই চার্টে বলতেছে কি যে ওকে আমেরিকার এই মানুষজনেরা না সপ্তাহে সবচেয়ে বেশি মিট খায়, আনটিল ইটস বেঙ্গলি ইটস ওকে, ঠিক আছে, এটা ডান। বডি পার্ট লেখার সময় যে মানে আমি জানি যে এখানে কি ঘটছে কিন্তু আমি এটা শুরু করতে পারতেছি না। ওকে, দিস মিস্টেক ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফাইন্ডিং দ্য রাইট সাবজেক্ট অফ দিস সেন্টেন্স। দেখো এখানে ইট দেয়ার কনফিউশন, মানে ইট হবে না দে হবে, ইটস হবে নাকি ইট হবে। ফার্স্ট অফ অল ইটস তো হবেই না, ঠিক আছে, ইটস মানে এইটার, যদি শুধু এইটা বোঝাতে হয় ইট হবে। তোমার প্রথম সেন্টেন্সের সাবজেক্ট যেটা নাউন, ওটা যদি প্লুরাল হয়, ওইটা মানুষ হোক, ওইটা মানুষ বাদে অন্য যে কোনো কিছু হোক, প্লুরাল হলেই প্রোনাউন হিসেবে দে আসবে। অর্থাৎ আমি নাফিস, আমার ফ্রেন্ডরা যদি সাবজেক্ট হয় প্রথম সেন্টেন্সের, মাই ফ্রেন্ডস, পরের সেন্টেন্সে তারা দে হয়ে যাবে, দে আর ভেরি গুড, দে আর ভেরি হেল্পফুল।
যদি আমার জিন্স প্যান্টের কথা বলতাম যে ওকে আই হ্যাভ মেবি 6 pairs of jeans, ওকে দে আর ভেরি নাইস, দে আর ভেরি কমফি, দে আর ভেরি কমফোর্টেবল, ওরাও কিন্তু দে। সিজার্স, দে আর দে। সিজার, কেচি, সিজার্স, কেচি কখনো একটা ডাক থাকে না, দুইটা থাকে, সো দ্য ওয়ার্ড ইজ সিজার্স। এটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে যে প্রোনাউন আনতে হবে দ্যাট ইজ দে। ইট না, আবার ইটস না, সো ইট এর প্লুরাল কখনোই ইটস না, ওকে ইটস এর ব্যবহার আমরা আবার আরেকদিন শিখবো, বাট এই ইট এবং দে এর কনফিউশন এটা আমাদেরকে কাটায় উঠতে হবে। দ্বিতীয় যে ভুলটা সাবজেক্ট রিলেটেড সেটা হচ্ছে problems associated with gerunds, infinitives and preposition plus v plus ing structures. preposition plus verb এর সাথে ing তো আমি আলাপ করে ফেলছি। gerund এবং infinitive আমি যদি খুব সহজভাবে বলি, walking is a good habit, ওকে walking is a good habit, এই যে হাঁটা চলা করা একটা ভালো অভ্যাস, হাঁটা চলা করা একটা ভালো অভ্যাস, এটা walk না, এটা হচ্ছে walking, ওকে এটা যখন পর্যন্ত একটা এটা মানে ওই কাজের মধ্যে আমরা নাই, এটা একটা ব্যাপার, মানুষ হাঁটে, হাঁটাহাঁটি করে, দ্যাটস ওয়াকিং। কেউ একজন হাঁটতেছে, কেউ একজন প্রতিদিন হাঁটে, হি ওয়াক্স এভরিডে, হি ওয়াক্স। কিন্তু এই যে হাঁটাহাঁটি করা ওয়াকিং, এই যে এখানে কিন্তু আমার স্টুডেন্ট অনেক সময় বলে ওয়াক ইজ গুড ফর হেলথ, নো দ্যাটস ওয়াকিং। টু স্মোক ইজ টু কিল ইয়োরসেলফ, এই যে টু স্মোক এটা কিন্তু টু স্মোকিং না, কিন্তু টু স্মোক। একদম ফাইনালি যে ভুলটা রাখবো সাবজেক্টের সেটা হচ্ছে ইউজিং ইউ অ্যাজ সাবজেক্ট। রাইটিংটা সোয়ানে তোমরা যদি সাবজেক্ট হিসেবে কোনো একটা লাইনে ইউ বসিয়ে দাও তাহলে তো এটা আমাকে বলা হয়ে গেল, ঠিক আছে, এটা হয়তো বা আমাকে কোনো একটা কিছু ইনক্রিজ করতে বলা হইলো, আমাকে মিনস এক্সামিনারকে, ঠিক আছে। তো তুমি যদি কোনো রাইটিংটা সোয়ানের বা ইভেন টুতেও কোনো একটা সেন্টেন্স যদি শুরু করো হচ্ছে ইউ দিয়ে, তাহলে এটার মেজরিটি অফ দ্য চান্সেস যে এটা ভুল হতে যাচ্ছে। সাবজেক্ট রিলেটেড তাহলে আমরা তিনটা মিস্টেক দেখতে পেলাম, একটা হচ্ছে ইট অথবা দেয়ার কনফিউশন, একটা হচ্ছে জিরান্ড অথবা ইনফিনিটিভ যে সমস্ত বাক্যগুলোতে থাকে সেই বাক্যগুলোর সাবজেক্ট অর্থাৎ জিরান্ড বা ইনফিনিটিভ দিয়ে যখন বাক্য শুরু হয় তখন আমার স্টুডেন্ট কখনো সাবজেক্ট একটু মিস করে যায়। প্রিপোজিশন প্লাস ভি প্লাস আইএনজি, প্রিপোজিশনটা তো থাকে ঠিকই, ভি প্লাস আইএনজিটা থাকে না, হয়তো এটা শুধুমাত্র ভি ওয়ান হয়ে যায়। কখনো কখনো সাবজেক্ট হিসেবে তারা ইউ ব্যবহার করে, দ্যাটস অ্যানাদার মিস্টেক। সো একসাথে একটু দেখি চলো। কমন ওয়ান্স ইন পার্ট 1 আর প্রশ্নে টেন্স ধরতে না পারা অথবা খেয়াল না করা, টেন্সের কনসিস্টেন্সি ধরে না রাখা, ভার্ব ছাড়া বাক্য লেখা অথবা অতিরিক্ত ভার্ব লিখে ফেলা, ওয়ার্ড ফরমেশনের ভুল হওয়া, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইন্টারচেঞ্জ হয়ে যাওয়া এবং ভুল সাবজেক্ট বসানো। ওকে, আশা করি মাথায় থাকবে। চলো আর কিছু কমন পড়ে আসি। স্যার ডিটারমাইনার্স নিয়ে কথা বলবেন? হ্যাঁ, ডিটারমাইনার্স নিয়ে একটু কথা বলবো। আমার কমন মিস্টেক সাবজেক্ট মিস্টেক, অলদো এটা অনেকটা কমে গেছে আপনি একদিন টিচার সাপোর্টে এক্সপ্লেইন করার পর। রাকিব থ্যাংক ইউ। স্টিল যদি কোনো প্রবলেম হয় ডিসকাস উইথ মি, ওকে। জান্নাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। সেজান ফ্রম 47, ওয়েল সেজান ওয়েলকাম। ফারহান ওয়ালাইকুম আসসালাম। ওকে, আর কোশ্চেন যা আছে হ্যাঁ জিজ্ঞেস করতে থাকি, কোশ্চেন আমাকে কমেন্ট বক্সে দিতে থাকি। যদি তোমরা এটা শেয়ার করে দাও, শেয়ার করলে তোমার ফ্রেন্ডরাও পাবে, ওকে, দ্যাট উড অলসো অ্যাক্ট অ্যাজ আ মোটিভেশন ফর মি, আমার জন্য সেটা একটু এনকারেজমেন্ট হবে। চলো 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 রাইটিং টাস্ক 2টা আমরা আলাপ করি। স্যার রাইটিং টাস্ক 1 গেল, এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে রাইটিং টাস্ক 2 এর কমন মিস্টেক গুলো নিয়ে আলাপ করা। দিস ওয়ান, রাইটিং টাস্ক 1-এ আমাদের যে কমন মিস্টেক গুলো আছে কম বেশি কিন্তু ওরা সবাই রাইটিং টাস্ক 2-তেও হয়। সো তুমি এতক্ষণ পর্যন্ত যা শুনছো যদি এটাকে একটুখানি নোট নিয়ে থাকো দ্যাট উড বি ইভেন বেটার। সেই ভুলগুলোর পাশাপাশি রাইটিং টাস্ক 2-তে কিছু নিউ, কিছু নোভেল ভুল মিস্টেকস হয়, এটা হচ্ছে সেই ইউনিক ভুলগুলো। এবং এর মাঝে এটাকে সাজানো হয়েছে ওই যে ফ্রিকোয়েন্সি হিসাবে, যে সবচেয়ে কমন কোনটা এবং সবচেয়ে কমনটাকেই সবার আগে রাখা হয়েছে। বাই দ্য ওয়ে, রাইটিং টাস্ক 2 যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি একটু আবার বলি, রাইটিং টাস্ক 2 হচ্ছে এক ধরনের এসে রাইটিং। প্রায় সময় আমরা ওকে ডেকে থাকি হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে রাইটিং, ওকে, অপিনিয়ন বেসড এসে রাইটিং। সামটাইমস এটা ইটস অনলি ডেসক্রিপটিভ, এটা অপিনিয়ন দিতেও হয় না। হোয়াটসএভার রাইটিং টাস্ক ইটস আ ভেরি লেন্দি এসে, ওকে। কখনো কখনো এটা আমাদের জন্য আবার একটু হ্যাসেল, যদি ওই যে কমন মিস্টেক গুলো বারবার করতে থাকি তাহলে আরো বেশি হ্যাসেল। চলো, সবচেয়ে কমন মিস্টেক যেটা রাইটিং টাস্ক 2-তে গ্রামার রিলেটেড সেটা হচ্ছে দেয়ার এর পরে হ্যাভ বসানো।
স্যার দেয়ার এর পরে মানে দেয়ার হ্যাভ বিন দেয়ার হ্যাজ বিন ছাড়া সাধারণত দেয়ার এর পরে হ্যাভ হ্যাজ বসে না, হ্যাভ হ্যাজ বসে না, হ্যাভ হ্যাজ বসে না। আমার স্টুডেন্টরা মোস্ট অফটেন দেয়ার এর পরে হ্যাভ, দেয়ার এর পরে হ্যাজ, এবং এরপরে হয়তো আর কিছু নাই, দেয়ার হ্যাভ বিন টিন কিছু নাই, দেয়ার হ্যাভ দেয়ার হ্যাজ, দেয়ার হ্যাভ দেয়ার হ্যাজ। কোন একটা কিছুর এক্সিস্টেন্স বোঝাতে গেলে দেয়ার ব্যবহার হয়, এবং এরপরে এক্সিস্টেন্স দ্যাট ইজ আ বিইং, ওকে, এটার সাথে একটা বি ভার্ব বসে, দেয়ার উপরে সবসময় একটা বি ভার্ব হয় এক্সিস্টেন্স বোঝাতে গেলে, সো দেয়ার উপরে হ্যাভ বসানো যাবে না। এটা রাইটিং টেস্ট 2 এর সবচেয়ে কমন গ্রামার মিস্টেক গুলোর মধ্যে টপ মোস্ট, সবচেয়ে টপে থাকবে। সেকেন্ড ভুলটা যেটা, সেটা হচ্ছে মোডাল প্লাস V1 এর রুল ভুল করা। যেহেতু যেহেতু রাইটিং টেস্ট 1 এ আমাদের নিজেদের মন্তব্য দেওয়া যায় না, নিজেদের কোনো কমেন্ট দেওয়া যায় না, কিন্তু রাইটিং টেস্ট 2 কিন্তু কমেন্ট বেসড, এবং কমেন্ট দেওয়ার জন্য মোডাল ভার্বস গুলো দেয়ার সো মাচ সুইটেবল, সো সুইটেবল। এই যে মোডাল ভার্ব গুলো, মোডালের পরে কিন্তু ইমিডিয়েটলি একটা V1 হয়। এই রুলটাতে আমার স্টুডেন্টরা রাইটিং টেস্ট 2 তে প্রায় সময়ই দে কমিট আ মিস্টেক, এইটা করা যাবে না। তৃতীয় যেই অংশ, মোস্ট কমন মিস্টেকটা, সেটা হচ্ছে মুখস্থ টেমপ্লেটে গ্রামার মিস্টেকস করা। মুখস্থ টেমপ্লেট বলতে দেখো অনেক টেমপ্লেটই আছে যে টেমপ্লেটটা হয়তোবা খুব ফেমাস, খুব পপুলার, কিন্তু খুব দায়সারা ভাবে তৈরি করা, অর্থাৎ দেওয়া দরকার তাই দিয়ে দেওয়া। এই ধরনের টেমপ্লেট গুলোকে পরিহার করাই বেটার। কিছু ওয়ার্ড একটা, যেহেতু আইএলটিএস এর রাইটিং টেস্ট 2 তে অনেক এগ্রি ডিসএগ্রি আমাদেরকে লিখতে হয়, অনেক ডিসকাস বোথ ভিউস লিখতে হয়, প্রায় সময়ই কজ এন্ড সলিউশন লিখতে হয়, এবং কজ এন্ড সলিউশনের রাইটিং টেস্ট 2 না, ওই যে আমাদের ক্যামব্রিজের বইগুলোতে অনেকগুলোই আছে। যেহেতু একই থিমের রাইটিং অনেকগুলো আমাদেরকে লিখতে হয়, সেই হিসাবে না এখানে কিছু ওয়ার্ড ফিক্স হয়ে যায় যে হ্যাঁ এই ওয়ার্ডগুলো ঘুরে ফিরে সব ধরনের রাইটিং টেস্ট 2 তেই কিছু কিছু নির্দিষ্ট জায়গায় ব্যবহার হয়, এবং আমি ওই ওয়ার্ডগুলোকে মুখস্থ করে ফেলার পক্ষে। কিন্তু এই দায় সারা ভাবে তৈরি করা টেমপ্লেটের থেকে না। একটা দায় সারা ভাবে তৈরি করা টেমপ্লেট কিভাবে বুঝবা? এটা কোনো ব্যাখ্যা থাকবে না, কোনোদিন কাজ করবে, কোনোদিন কাজ করবে না। এর মূল অংশটা থাকবে ফাঁপা, সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে কোনো কথা থাকবে না, কিছু থাকবে না, শুধু মুখস্থ কথাগুলো কোন একটা স্ল্যাশ দিয়ে 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 অনেকগুলো একসাথে থাকবে। এবং দায় সারা টেমপ্লেট সব সময় থাকবে এরকম একটা জিনিস যে এখানে অনেক সিল ছাপ্পর থাকবে, যে হ্যাঁ এটা আমি তৈরি করছি, এটা আমার ফোন নাম্বার, এটা আমার নাম, এটা আমার লোগো, অথবা এটা আমার হচ্ছে কোন একটা জলছাপ। এই ব্যাপারগুলোর মানে অনেক বেশি একটা মানে প্রলিফারেন্স থাকবে, এটা প্রলিফারেশন থাকবে। কেন? কারণ ওইটা আসলে ওই যে মানে টেমপ্লেট তৈরি করার উদ্দেশ্যে তৈরি করা হয় না, এটা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যে বলে হ্যাঁ তুমি এটা নাও, আমি তোমাকে এটা দিছি, এটা বোঝানোর জন্য। অ্যাভয়েড দিস টাইপ অফ টেমপ্লেটস, কারণ মুখস্থ টেমপ্লেটেও গ্রামারের মিস্টেক হয়। যখন স্টুডেন্ট একটু এদিক ওদিক করে ফেলে, টেমপ্লেট একটা হাতে দেওয়া থাকে কিন্তু ওই যে মুখস্থ বাক্যগুলোই বা কিভাবে আসলো এটাও স্টুডেন্টকে বুঝিয়ে বলা হয় না, তখন স্টুডেন্টরা টেমপ্লেটের এই গ্রামার গুলোকে মিস করে ফেলে। এটার উদাহরণ আমরা একটু পরেই দেখবো। টেমপ্লেটের গ্রামার মিস্টেক করলে বা টেমপ্লেটের ওয়ার্ড ফরমেশন, টেমপ্লেটের ওয়ার্ডের সিনট্যাক্স সিকোয়েন্স অথবা টেমপ্লেটের টেন্স ভুল করলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ওইটা যেই রাইটিং টাস্ক তুই লেখুক না কেন এটা ভুল করবে, কারণ ওই অংশটুকু মুখস্থ এবং ওই অংশটুকু ভুলভাবে মুখস্থ। এই জন্যে এই যে মুখস্থ টেমপ্লেটের গ্রামার মিস্টেক, এটা শুনতে একটু অদ্ভুত হলেও এটা সবচেয়ে কমন গুলোর মধ্যে একটা। ওকে, ফোর্থ ওয়ান ইজ মিসইউজ অফ আর্টিকেলস। আর্টিকেলের মিসইউজও আমার স্টুডেন্টদের রাইটিং টেস্ট 2 তে করা সবচেয়ে কমন মিস্টেক গুলোর একটা। আমি একটু রিক্যাপ টানতে যাচ্ছি। রিক্যাপের মাঝে যে ইন রাইটিং টেস্ট 2 দেয়ার এর পরে হ্যাভ বসানো, এটা হচ্ছে সবচেয়ে কমন মিস্টেক গুলোর একটা। মোডালের পরে V1 এর রুল ভুল করা, অর্থাৎ V1 না বসিয়ে অন্য কোনো ভার্ব বসানো। মুখস্থ টেমপ্লেটে গ্রামার মিস্টেকস করা। মিসইউজ অফ আর্টিকেলস, আর্টিকেল গুলোকে মিস আউট করে যাওয়া বা আর্টিকেল ঠিকভাবে ব্যবহার করতে না পারা। নাও আমরা এগুলো সবগুলোর একটা করে উদাহরণ দেখব। So all of these are incorrect usages. There have many advantages. No, there are many advantages. Okay, there has many advantages. No, there are many advantages. Can swimming, must going, should saving. Okay, they should be can swim, must go, should save. Can swim, must go, should save. Should save টা কোথা থেকে আসছে আমি বলি। আমাদের ওই যে রাইটিং টাস্ক 2 ক্যামব্রিজের আছে হচ্ছে should we take risks or not, we should take risk। আবার যে কেউ কেউ বলবো we should save some money।
আবার ওই যে সেভিং মানি, হ্যাঁ, ইজ ইট আ গুড হ্যাবিট অর আ ব্যাড হ্যাবিট? শুড উই সেভ সাম মানি অর শুড উই ইউজ দেম আপফ্রন্ট? যে এখনই যা আছে সব ব্যবহার করে ফেলবো নাকি? তখনও আমাদের এই যে এগুলা লিখতে হয়। তো ক্যান সুইমিং আর মাস্ট গোয়িংটা তোমাদের বোঝার জন্য শুড সেভটা কিন্তু অনেকবার একদম রিয়েল রাইটিং টেস্টতেই ব্যবহার করতে হয়। দেখো যে এগুলা হচ্ছে আমাদের যে 3 নাম্বার, অন অ্যানাদার হ্যান্ড, ইন কনক্লুড, টু সামারি, এগুলো হচ্ছে আমাদের ওই আগের স্লাইডের যে মুখস্থ টেমপ্লেটে গ্রামারের যে মিস্টেক গুলো হয় সেগুলো হচ্ছে এই যে এগুলো, এই যে অন অ্যানাদার হ্যান্ড, ইন কনক্লুড, টু সামারি, এটা কি হবে আসলে অন দি আদার হ্যান্ড, হ্যাঁ, অন দি ওয়ান হ্যান্ড এবং অন দি আদার হ্যান্ড। ইন কনক্লুড না, ইন কনক্লুশন। টু কনক্লুড হইতে পারে, 2+V1 হয়। টু সামারি আবার হয় না, এটা টু সামারাইজ অথবা ইন সামারি। তো এগুলো কিন্তু যে মুখস্থ স্ট্রাকচারেরও আমাদের গ্রামারের মিস্টেকস হয়ে থাকে। একদম লাস্টেরটা দেখো ছিল হচ্ছে মিসইউজ অফ আর্টিকেলস, আর্টিকেলের মিসইউজ করা, আর্টিকেল ভুল করা। আমাদের এখানে এ রুলস, এ অ্যাডভান্টেজ, রুলস তো প্লুরাল, ওর আগে এ হবে না। আর অ্যাডভান্টেজ একটা ঠিক আছে, ওয়ান অ্যাডভান্টেজ, দ্যাট শুড বি অ্যান অ্যাডভান্টেজ, এ অ্যাডভান্টেজ না। স্যার এখানে দি এর ব্যবহারটা লেখা নাই, এটা দি এর ব্যবহার লেখা নেই এই কারণে, কারণ দি এর ব্যবহারটা বহুবিধ। প্লুরালের আগে সাধারণত দি হয় না, আবার কখনো কখনো হয়। যে সমস্ত কান্ট্রির নাম শর্ট ফর্মে লেখা যায়, যেমন ইউএই, ওর নামের আগে দি বসানো যায়, হ্যাঁ, দি ইউএই, দি ইউনাইটেড কিংডম, দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যে সমস্ত দেশের নাম যে এরকম শর্ট ফর্ম হয় না তাদের আগে আবার দি হয় না, যেমন দি জাপান হয় না। ওইটা কিন্তু আমার স্টুডেন্টদের একটা কমন মিস্টেক, দি জাপান লেখা, দি ইংল্যান্ড লেখা, দি ইটালি লেখা, ওটা হবে না। অন দি কন্ট্রারি, দি মালদ্বীপস হতো, দি বাহামাস হতো, ওকে। প্লুরাল যে সমস্ত দেশের নামগুলো হয় ওদের আগে আবার দি হয়, কিন্তু আমার স্টুডেন্টরা এটা মিস আউট করে যায়। এরকম আরো কিছু ইমব্যালেন্স, কিছু ভুল ভ্রান্তি আমাদের থাকে। এই ছিল আমাদের রাইটিং টেস্ট 2 এ হওয়া সবচেয়ে কমন গ্রামার মিস্টেক গুলো। আমরা এখন চলে যাব স্পিকিং এর দিকে। স্পিকিং এ যাওয়ার আগে আমি আমার স্টুডেন্টদের কিছু কমেন্টস আবার একটু দেখে নিই। টু সাম আপ, হ্যাঁ তানভীর, টু সাম আপ লেখা যাবে। তানভীর বলতে, স্যার মোডালের পর কি বি, এইটা কি ইউজ করা যাবে? এটা নিয়ে আমি একটু কনফিউজড। ক্যান বি সুইমিং, হ্যাঁ, মোডাল প্লাস বি প্লাস ভি প্লাস আইএনজি ব্যবহার করা যায়, তবে ক্যান বি সুইমিং এটা এক্সপ্রেশনটা তো মানে খুব একটা, এর থেকে একটু সুন্দরভাবে এক্সপ্রেশনটা ব্যবহার করা যায়। আই শুড বি গোয়িং, আমার এখন যাওয়া উচিত, আমার এখন যাওয়া দরকার, এভাবে ব্যবহার করতে পারো। স্যার ফার্স্ট থেকে মিস করছি, যদি কিছু পার্সেন্টেজ ডাউন হয়, কোথায় গেল, যদি কিছু পার্সেন্টেজ ডাউন হয় তাহলে কি এ ড্রামাটিক ডিক্লাইন্ড, আর না, এ ড্রামাটিক ডিক্লাইন্ড এভাবে লেখা যাবে না, কারণ ডিক্লাইন্ড এটা হচ্ছে ভার্ব, সো আমাদেরকে লিখতে হবে এ ড্রামাটিক ডিক্লাইন। একদম লাস্টে মুহিব বলছে হচ্ছে সেন্টেন্সে প্রিপোজিশন লিখতে গিয়ে মাঝে মাঝে মিস্টেক হয়, হ্যাঁ এটাও একটা কমন মিস্টেক, তবে এটা সহজে কাটে ওঠা যায়, স্যাম্পল অ্যান্সার পরে এটা কাটে ওঠা যায়, ঠিক আছে। আবার হচ্ছে যে, হ্যাঁ, স্যাম্পল অ্যান্সার পড়াটা এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট। বই থেকে প্রিপোজিশন পড়লে ইট মাইট টেক মোর টাইম, ঠিক আছে, হয়তো বেশি সময় লাগতে পারে। রাকিব নোট নিচ্ছি, থ্যাংক ইউ রাকিব, নোট নেওয়াটা খুব জরুরি। এরপর হচ্ছে ডিটারমাইনার্স, ওকে, ওটা নিয়ে আমি আসতেছি, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। এখন আমি আলাপ করতে যাচ্ছি হচ্ছে স্পিকিং এর মোস্ট কমন মিস্টেকস, স্পিকিং এ করা মোস্ট কমন গ্রামার মিস্টেক গুলো। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। ওই যে আসলে আউটপুট স্কিল তো, মানে রাইটিং এ যে মিস্টেক গুলো হয় সেগুলো আবার ঘুরে ফিরে ওই যে আমাদের স্পিকিং এ হতে পারে, কারণ বোথ আর আমাদের আউটপুট স্কিলের মিস্টেক। দেখো কমন গ্রামার মিস্টেকস ইন স্পিকিং, স্পিকিং এর সবচেয়ে কমন গ্রামার মিস্টেক গুলো কি কি? এক, প্রশ্নে টেন্স বুঝতে না পারা। দুই, কখনো অবজেক্ট কখনো ভার্ব দিয়ে বাক্য শুরু করা। হি এবং শি এর গোলমাল করে ফেলা। এর বাদে আসলে আরো অনেক মিস্টেক আছে, বাট দিজ আর দ্য মোস্ট কমন ওয়ান্স। প্রশ্নের টেন্স বুঝতে না পারা, কখনো অবজেক্ট কখনো ভার্ব দিয়ে বাক্য শুরু করা, হি এবং শি এর গোলমাল করে ফেলা। নাও আই এম গোইং টু গিভ সাম এক্সাম্পলস, ওকে। দেখো, প্রশ্নের টেন্স বুঝতে না পারা, হয়তো আমাকে জিজ্ঞেস করলো, ডু ইউ লাইক টু গো টু মার্কেটস, তুমি কি মার্কেটে যেতে পছন্দ করো?
আমি প্রশ্নটা শুনলাম, মার্কেট যে প্রশ্নের থিম বুঝতে পারছি, বাট কি জিজ্ঞেস করছে বুঝতে পারি নাই। আমি না ওই যে ওই ডু ইউ লাইক প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহারটা বুঝি না। মার্কেট যখন বলছে তখন আমি ভাবছি যে মেবি দে হ্যাভ আস্কড মি অ্যাবাউট when did I last go to shop, ওকে, যে আমি লাস্ট কখন মার্কেটিং করতে গেছি। সো আমি ধরো যে এক্সাম্পল দিয়েই বলা শুরু করলাম যে ওকে ঠিক আছে, হ্যাঁ, লাস্ট ফ্রাইডে আই ওয়েন্ট টু দ্য নিয়ার বাই লোকাল মার্কেট উইথ মাই মাদার অর উইথ মাই ফ্রেন্ডস, কিছু একটা। এটা যেমন প্রশ্নের টেন্স বুঝতে না পারা। আবার প্রশ্নের টেন্স বুঝতে পারছি যে হ্যাঁ এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের, কিন্তু আমি প্রেজেন্ট সিম্পল টেন্সের অর্থ বুঝি না, প্রেজেন্ট সিম্পল টেন্সের ফিচার বুঝি না, অ্যাপ্লিকেশন বুঝি না। যেমন যে আমাকে জিজ্ঞেস করছিল, ডু ইউ লাইক টু গো টু মার্কেটস, তুমি কি মার্কেটে যেতে পছন্দ করো? আমি ভাবলাম কি যে আচ্ছা, হয়তোবা জিজ্ঞেস করছে ওয়াই ইজ মার্কেটিং ইম্পর্টেন্ট, মার্কেটিং করাটা কেন জরুরি, হয়তো শপিং করাটা কেন জরুরি। আমি বলে দিলাম যে হ্যাঁ, শপিং করলে আমাদের মন খুব ভালো থাকে, এই জন্য শপিং করাটা জরুরি। এটাও কিন্তু ওই যে প্রশ্ন বুঝতে না পারা। প্রশ্নের টেন্সের সাথে আরেকটা সবচেয়ে কমন উদাহরণ দিই, এটা কিউ কার্ড সেকশনে হয়। এক্সামিনার বলছে ডেসক্রাইব আ প্লেস ইউ উড লাইক টু ভিজিট, এমন একটা প্লেস ব্যাখ্যা করো হুইচ ইউ উড লাইক টু ভিজিট, যেখানে তুমি ভবিষ্যতে যেতে আগ্রহী হবে। আমার কাছে মনে হয়েছে উড হচ্ছে পাস্ট, তো হোয়াট আই ডিড, আই হ্যাভ অ্যাকচুয়ালি ডেসক্রাইবড আ প্লেস হোয়ার আই অলরেডি ভিজিটেড, যে জায়গাটা আমি অলরেডি ভিজিট করে ফেলছি। এক্সামিনার কিন্তু আমাকে এটা জিজ্ঞেসই করে নাই, আমাকে পুরো থিমটাই চেঞ্জ হয়ে গেছে। আমাকে এক্সামিনার জিজ্ঞেস করছিল যে এমন একটা জায়গা ব্যাখ্যা করো যেখানে তুমি যাও নাই, আমি বলে ফেলছি এমন একটা জায়গা যেখানে আমি গেছি। ওকে, এটা করা যাবে না। এটাই আসলে স্পিকিং এ আমাদের সবচেয়ে কমন মিস্টেক গুলোর মধ্যে একদম এক নম্বরে থাকবে। দ্বিতীয়টা যেটা, কখনো অবজেক্ট কখনো ভার্ব দিয়ে বাক্য শুরু করা। আবারও একটা এক্সাম্পল দিই, ক্যান ইউ ফাইন্ড ফুড ফ্রম মেনি ডিফারেন্ট প্লেসেস হোয়ার ইউ লিভ, তুমি কি যেখানে থাকো সেখানে বিভিন্ন ভিনদেশি খাবার পেতে পারো? এক্সামিনার প্রশ্ন করলো, আমার স্টুডেন্ট অ্যান্সার দেওয়া শুরু করলো, ফাইন্ড বাই মেনি ফুডস, ফাইন্ড অ্যান্ড ইট মেনি ফুডস অ্যাট মাই প্লেস। সাবজেক্ট মিস গেছে, ভার্ব দিয়ে শুরু করছে, অ্যান্সারটা হয় নাই, ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। আসলে এবার অবজেক্ট দিয়ে কিভাবে শুরু করে ফেলে, ক্যান ইউ ফাইন্ড ফুড ফ্রম মেনি ডিফারেন্ট প্লেস হোয়ার ইউ লিভ। Many restaurants, Italian restaurants, Indian restaurants, Chinese, and sometimes go to Asian and Korean food. সব অবজেক্ট, সাবজেক্ট এখনো আসে নাই। কে যায়? আমি যাই, আই গো। কে খায়? আই খাই, আই ইট, আই হ্যাভ, আই এনজয়। Maybe with my friends, maybe with my family members, can be with some of my cousins. কিন্তু ওই যে আমি অবজেক্ট দিয়ে শুরু করে ফেলছি। অবজেক্ট দিয়ে অ্যান্সার শুরু করা এবং ভার্ব দিয়ে অ্যান্সার শুরু করা, দোজ আর ওয়ান অফ দ্য মোস্ট কমন মিস্টেকস উই কমিট ইন দি স্পিকিং সেকশন। শেষেরটা যেটা, এটা একটু হাস্যকর মনে হতে পারে এবং হুইচ ইজ অ্যাকচুয়ালি আ বিট ফানি, হি এবং শি এর গোলমাল করে ফেলা। এবং এটা মানে আরো খুব মানে খুব বাজে একটা সিনারি হয়ে যায় ওই সময়ে যখন ফাদার অথবা মাদার সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে যাই। So now I'm talking about some person, maybe I'm talking about the greatest cook on earth, my mother. কিন্তু হঠাৎ করে আমার আম্মা হি হয়ে গেল। আবার সামটাইমস হয়তো বা ওই যে ডেসক্রাইব আ পারসন ফ্রম ইউর ফ্যামিলি হুম ইউ ফলো, যাকে কিনা তুমি খুব ফলো টলো করো, খুব মানো। নাও ইউ আর টকিং অ্যাবাউট ইউর ফাদার, এবং হঠাৎ করে ফাদার শি হয়ে গেল, অথবা তোমার ভাই শি হয়ে গেল, অথবা তোমার বন্ধু মারুফ শি হয়ে গেল। এইটা করা যাবে না, ঠিক আছে? এবং এটা কিন্তু সবচেয়ে কমন মিস্টেক গুলোর একটা। আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো নিয়ে আলাপ করছি সেটা আমি একটু বলি। আমরা প্রথমেই আলাপ করছি হচ্ছে যে কমন গ্রামার মিস্টেকস ইন আইএলটিএস। এটা 4টা মডিউলের মাঝে 2টা মডিউলে সবচেয়ে বেশি হয়। আউটপুট স্কিলের সাথে রিলেটেড যে মডিউলগুলো, দ্যাট ইজ স্পিকিং মডিউল এবং রাইটিং মডিউল। রাইটিং মডিউল যেহেতু 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে রাইটিং টাস্ক 1 এবং একটা হচ্ছে রাইটিং টাস্ক 2, আমরা এই জন্য এই দুটাকে ভাগ করে ফেলছি। রাইটিং টাস্ক 1-এ কি কি ভুল হয় এবং রাইটিং টাস্ক 2-তে কি কি ভুল হতে পারে, এটা আমরা আলাপ করলাম। ওইখানে আমরা ইন টোটাল 9টা মিস্টেক নিয়ে আলাপ করছি, ইউনিক। এবং স্পিকিং এর 4টা মিস্টেক নিয়ে আলাপ করলাম। বাকি থাকে রিডিং এবং লিসেনিং। আসলে রিডিং এবং লিসেনিং এর যে ব্যাপারটা, আমি শুরুতেই যেটা বলছিলাম যে রিডিং না আসলে ওই যে মার্ক বেসড এক্সামিনেশন, 40-এ একটা পরীক্ষা হয়। লিসেনিং ও মার্ক বেসড এক্সামিনেশন, 40-তে একটা এক্সামিনেশন হয়। রিডিং এর কোন একটা এমসিকিউ, ওটা আমি গ্রামার বোঝার পরে আমার অ্যান্সারটা ঠিক হয়েছে নাকি আমি গ্রামারটা না বুঝেও কোনোভাবে হয়তো বা ফ্রেজটুকু বুঝে বা মূল ভাবটুকু বুঝে অ্যান্সারটা দিছি, তারপরে ঠিক হয়েছে।
এটা আসলে বোঝার কোনো উপায় থাকে না এক্সামিনারদের, আমরাও বুঝি না। আমরা অনেক সময় তো এমন হয় এক্সামিনেশনের সময় ভাবছিলাম যে এই এমসিকিউটা হবে না, কিন্তু আসলে ওইটা হয়ে গেছে। অন্য আরেকটা হয়তো ধরে নিছিলাম যে খুব আশা করছিলাম যে ওইটা হবে, কিন্তু আসলে ওইটা হয়তো ভুল গেছে। রিডিং এ আসলে গ্রামারটা সবচেয়ে বেশি লাগে কোথায়? রিডিং এ গ্রামারটা সবচেয়ে বেশি লাগে রিডিং আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় মিস্টেকটা আমার স্টুডেন্টদের যেটা হয় সেটা হচ্ছে টাইম লাইন বুঝতে না পারা, কিছু স্পেশাল এক্সপ্রেশন বুঝতে না পারা। ওকে, এই দুইটাই গ্রামার রিলেটেড। আরেকটা মিস্টেক আছে যেটা কনটেক্সচুয়াল সিনোনিম ধরতে না পারা, কিন্তু সেটা আসলে গ্রামার রিলেটেড না, সেটা ভোকাবুলারিজ রিলেটেড, এবং সেটা আমরা রিডিং আন্ডারস্ট্যান্ডিং এর যে লাইফ থাকবে সেদিন আলাপ করবো, আজকে না। তো রিডিং রিলেটেড মূল সমস্যাটা গ্রামারের ওটা আন্ডারস্ট্যান্ডিং রিলেটেড, অর্থাৎ টাইম লাইনটা সে ধরতে পারছে না, কোন টাইম লাইনে এক্সাম রাইটার কথা বলতেছে, এটা আমার স্টুডেন্ট হয়তো বা ধরতে পারতেছে না। কখনো কখনো কিছু স্পেশাল এক্সপ্রেশন আমার স্টুডেন্ট ধরতে পারতেছে না, হয়তো বা অ্যাজ ওয়েল এর ব্যবহারটা ধরতে পারতেছে না, কিংবা ওই যে মাস্টকে নেগেটিভ লেখা যায় সেটা হয়তো বা ধরতে পারতেছে না। এই জাতীয় ভুলগুলো রিডিং আন্ডারস্ট্যান্ডিং এ হয়, এবং রিডিং আন্ডারস্ট্যান্ডিং এর উপরে ম্যাচিং টাইপের কোশ্চেনগুলো অনেক ডিপেন্ড করে, এবং ইয়েস নো নট গিভেন টাইপের কোশ্চেনগুলো অনেক ডিপেন্ড করে। এগুলোতে তখন আমরা একটু কিছু মার্কে পিছিয়ে পড়ি। মার্কে পিছিয়ে পড়া মানে এখানে ব্যান্ডেও পিছিয়ে পড়া। এটা ছিল হচ্ছে রিডিং রিলেটেড। লিসেনিং এ তো আসলে গ্রামারের ওই উপস্থিতি টের পাওয়া আরো একটু ডিফিকাল্ট। ওকে, সো লিসেনিং ও সিমিলার টাইপের। অনেক সময় লিসেনিং এ যে জিনিসটা হয় গ্যাপ ফিলে মোস্ট অফ দ্য টাইমস এই টাইমলাইন রিলেটেডই, অর্থাৎ বলতেছে যে বলে হ্যাঁ আগে এটা এত টাকা ছিল এখন এটা এত, তখন হয়তো ওইখানে একটা কনফিউশনের মানে হচ্ছে সুযোগ তৈরি হতে পারে। এমসিকিউ তেও হয়, এমসিকিউ ধরাটা এমসিকিউ তো আরো বেশ ফাস্ট যেতে থাকে। এটা শেয়ার প্র্যাকটিসের একটা ব্যাপার, এটা প্র্যাকটিস করে এভাবে আস্তে আস্তে এটাকে কাটিয়ে উঠা যায়। বাই দ্য ওয়ে, হি শি এর যে মিস্টেক, এবং হচ্ছে যে আমাদের ওই যে অবজেক্ট দিয়ে শুরু করা বা ভার্ব দিয়ে শুরু করার যে মিস্টেক, এবং কোশ্চেনের টেন্স বুঝতে না পারা এটার যে মিস্টেক, এই মিস্টেক তিনটাকে আমরা কাটিয়ে উঠবো কিভাবে সেটা নিয়ে আলাপ করব, কিন্তু ওই যে স্টুডেন্টদের কিছু কোশ্চেন নিয়ে আসি তারপরে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ এনি মোর কোশ্চেন্স? ঠিক আছে, আর কোনো কোশ্চেন যদি থাকে ইউ ক্যান আস্ক মি। আমাদের ওই যে ইয়া আছে, কি বলে এটাকে, আজকে একটা কুইজ আছে, ঠিক আছে? সো আমাদের কুইজের জন্য তোমরা রেডি হয়ে যাও, আমাদের কুইজে একটা আজকে পুরস্কারও আছে। ওকে, I have taken much of your time. It has been 47 minutes. ওকে, আমি খুব দ্রুতই শেষ করে দিব। রাইটিং টেস্ট 2, এই হচ্ছে আমাদের স্পিকিং এর যে মিস্টেক গুলো আছে। প্রশ্নের টেন্স বুঝতে না পারা, প্রশ্নের টেন্স বুঝতে যদি না পারি, এটাকে ঠিক করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে ক্যামব্রিজের কোশ্চেন নিয়ে বসতে হবে, টিচারের সাথে আলাপ করতে হবে, কন্টিনিউয়াসলি আলাপ করতে হবে, কোশ্চেনের মূল ভাব বুঝতে হবে, এবং কোশ্চেন টিচারের মুখ থেকে যথেষ্টবার, নিজের মুখ থেকে হ্যাঁ শোনা উচিত, ফ্রেন্ডদের মুখ থেকে যদি ফ্রেন্ডদের সাথে ওই যে প্র্যাকটিস করি তাহলে ফ্রেন্ডদের থেকেও শোনা যাবে, বাট একটা যথেষ্ট পরিমাণ অভ্যাস থাকতে হবে টিচারের মুখ থেকে কোশ্চেন শোনার। তার আগে কোশ্চেনের অর্থ স্টাডি করতে হবে, কোশ্চেন টিচারের মুখ থেকে শুনতে হবে, তারপরে আমার ফ্লেক্সিবিলিটি আসবে, শুনলেই বুঝতে পারি। কখনো অবজেক্ট কখনো ভার্ব দিয়ে বাক্য শুরু করা, টিচারের ফিডব্যাক নিতে হবে যে আমি কি আসলে এই মিস্টেকটা করি কিনা, আমি কি কখনো অবজেক্ট দিয়ে শুরু করে ফেলি কিনা, আমি কি কখনো ভার্ব দিয়ে শুরু করে ফেলি কিনা। টিচার ওইখানে থামাবে, থামিয়ে বলবে যে বলে এই যে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা অবজেক্ট দিয়ে না, এটা তুমি আই দিয়ে শুরু করো। সাবজেক্ট যদি আমার বন্ধুরা হয়, মাই ফ্রেন্ডস, উই দিয়ে শুরু করো। যদি নিতান্তই একা প্র্যাকটিস করতে হয়, ইন দ্যাট কেস উত্তর লিখে নেওয়া যেতে পারে। একটা খাতা নিব, খাতাতে প্রথমে আগে উত্তরটা লিখবো, উত্তরটা দেখে আমি অনেক সময় এই জিনিসটা করি, আমার হাতে এখন কাছে কোনো ইয়া নেই, আমি অনেক সময় যে জিনিসটা করি সেটা হচ্ছে উত্তর একটা হাতে নেই, নিয়ে এরপর এটা দেখে দেখে পড়ি, শব্দ করে পড়ি, এরপর আবার ওটাকে যে বন্ধ করে রাখি, এরপর বলি ওটা অ্যান্সারটা দিতে থাকি, ওকে দিস হ্যাপেন্ড দ্যাট হ্যাপেন্ড এই সেই। এই যে আমি যখন লিখলাম তখন আমি অবজেক্ট ছাড়া যদি লিখি তখন আমি দেখলেই বুঝতে পারবো যে ও আচ্ছা ঠিক আছে আমি অবজেক্ট ছাড়া লিখছি, অবজেক্ট দিয়ে লিখছি, সরি অবজেক্ট শুরুতে মানে সাবজেক্ট ছাড়া লিখছি, অথবা আমি ভার্ব দিয়ে শুরু করে ফেলছি, এটা আমি তখন বুঝবো যদি টিচার এর সাথে এটা আলাপ করা না যায়। হি আর সি এর যে গোলমাল,
এটা আসলে বেসিক্যালি ওই যে প্র্যাকটিস মানে কম থাকার কারণে এটা হয়, ঠিক আছে। এটা প্র্যাকটিস যত হতে থাকবে এটা এমনিতেই এটা ঠিক হয়ে যাবে। প্র্যাকটিসের সাথে এটার মূলত রিলেশনশিপ, এটা আলাদা করে আর কোনো ওই যে গ্রামার বা হচ্ছে কোনো স্ট্রাকচার বেস না। প্র্যাকটিস কম থাকলে এরকম কিছু ভুল, আরো যদি স্পেসিফিক্যালি বলি উদ্ভট কিছু ভুল আরো হয়, তো এটা করা যাবে না। আমাদের সবগুলো আইটেম আলাপ করা শেষ, কমন গ্রামার মিস্টেকস গুলো আলাপ করা শেষ। সামনে আরো ওই যে আর্টস রিলেটেড কুইজ, গ্রামার রিলেটেড কুইজ দেওয়া থাকবে আইডিতে। তোমরা এটা ওইখানে পার্টিসিপেট করো, অ্যান্সার দাও। আমি মেবি আমার অনেক সময় একটু লেট হয়, কিন্তু আমি ওই যে ওই অ্যান্সারের ব্যাখ্যা দিয়েই ছাড়ি, চেষ্টা করি দেওয়ার। এগেইন, ইফ ইউ ফিল এনি কাইন্ড অফ ডিফিকাল্টিজ, ইউ ক্যান রিচ আউট টু মি। কোর্সের ব্যাপারেও তোমরা অনেকে জানো, সেটা ইয়াতেও আছে, কি বলে এটাকে, যে প্রোফাইলেও আছে, ওইখান থেকেও দেখে নিতে পারো, আলাদা করে মেসেজও দিতে পারো। পড়ো। আজকে শুক্রবার, পুরো টাইমটা আসলে আনন্দ করে কাটানো। হ্যাঁ, আনন্দ, লেখাপড়া আনন্দের, বুঝতে পারলে এটাও আনন্দের। সব ধরনের আনন্দের যখন একটা মিক্স থাকে আমাদের লাইফে, তখন কোনো একটা আনন্দ অন্য আরেকটা আনন্দের আনন্দগুলোকে নিয়ে নিতে পারে না। অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটা আনন্দকর জিনিসের প্রতি, কোনো একটা অবসর, কোনো একটা এন্টারটেইনমেন্টে এত হাং আপ হয়ে যাই, অন্য বাদ বাকি সব জিনিস তার আকর্ষণ হারায়, অন্য বাদ বাকি সব জিনিস তার রং হারায় ফেলে। কিন্তু আমাদের লাইফে যদি ভ্যারিয়েশন থাকে, তখন এই জিনিসটা হয় না। তখন আমরা সব কাজের মধ্যেই সব কাজের যেই ন্যাচারাল হ্যাপিনেসটা সেটা খুঁজে পাই, ন্যাচারাল মিনিংটা খুঁজে পাই। এই জন্য আমাদের প্রতিদিন যেমন একটু পড়াশোনা করা উচিত, যেমন একটু পেপার পড়া উচিত, একটু সোশ্যাল মিডিয়া চালানো উচিত, একটু ফ্রেন্ডদের সাথে আলাপ করা উচিত, একটু ভিডিওস দেখা উচিত, একটু লেখা উচিত, আবার একটু স্পিকিং করা উচিত, একটু গল্পের বই পড়া উচিত। এত এত আনন্দের কাজ, দেখবো যে একদিন আসলে মানে কোন ফাঁকে দিয়ে চলে যাচ্ছে এটা লক্ষ্য করতে পারবো না। একই গান বারবার শোনা উচিত না, ভিন্ন ভিন্ন গান শোনা উচিত। যে গান প্রেমী তার মাঝে মাঝে দুই একদিন একটু মুভি দেখা উচিত, যে মুভি প্রেমী তার দুই একদিন একটু সিরিজ দেখা উচিত, বা আবার একটু গানে আসা উচিত, মাঝে মাঝে একটু মিউজিয়াম বা আর্ট গ্যালারিতে যাওয়া উচিত, কখনো কখনো ফিজিক্যালি ফেস টু ফেস ফ্রেন্ডদের সাথে হ্যাঁ একটু মেলামেশা করা উচিত, খাবারের ডায়েটও একটু ভিন্নতা আনা উচিত। এই সবগুলো জিনিস আমি একদম ফর শিওর, শুধু আমি না, আমার টিচাররা হয়তো বা, যারাই না ভালো ব্রেন নিয়ে বড় হয়, যারাই খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করতে পারে, এখনো করতে পারে, জীবনে বড় হয়, বড় কোনো কাজ করতে পারে, যাদেরকে দেখলে আমাদের খুব ভালো লাগে, তাদের লাইফটা, প্রিভিয়াস লাইফটা, প্রেজেন্ট লাইফটা অনেক ইভেন্টফুল হয়। তারা অনেক কিছু করে, অনেক কিছু করে দেখেই তাদের মন বড় হয়, শান্ত হয়। সো ওই শুক্রবার ছুটির দিন, সবকিছু মিলেই একটু করো। দিনের পড়াটা দিনে শেষ করো, রাতেও কিছু পড়ো এবং আনন্দ করো, হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি। আজকে যে কুইজের সঠিক অ্যান্সার দাতাদের মাঝ থেকে আমরা একজনকে বিজয়ী হিসেবে নিব, এবং তার জন্য যে পুরস্কারটা আমরা ঘোষণা করছি সেটা হচ্ছে 100 টাকার একটা হচ্ছে মোবাইল রিচার্জ। ইটস অ্যাকচুয়ালি মাই ইয়াঙ্গার ব্রাদার্স, মাই লিটল ব্রাদার্স উইশ অর প্ল্যান, হোয়াট এভার ইউ সে। এটা আসলে ওর যে আমরা এটা একটা দেই, সবাই যেহেতু পার্টিসিপেট করতেছে। এটা মেবি ইটস ভেরি লিটল, but still it's a very small amount, okay, but still it's a gesture. কুইজটা হচ্ছে এখানে, you have to find out the wrong sentence. সঠিক অ্যান্সার যারা দিবে তাদের ওইখান থেকে আসলে ওই যে মানে নিজে থেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে কিনা এটা বোঝার জন্য আমাকে আবার এটার ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে। সো সেই ব্যাখ্যা আমাদের মনোপুত হলে এরপরেই আমরা এটার ওই বিজয়ীদেরকে লটারির মাধ্যমে ঘোষণা করব। আমি একটু ইয়াটা পড়ে দিই, কোশ্চেনটা পড়ে দিই। Which sentence is wrong? A. The percentage of students choosing science decreased significantly between 2000 and 2010. Option B. There was a steady rise in the number of people who traveled abroad for holidays. Option C. The figures for the car ownership was higher in 2015 compared to 2005. Final option is sales of electronic devices remained stable throughout the given period. এই কুইজটা তো এখানে থাকবেই, আমি কমেন্ট সেকশনেও দিয়ে দিব। সো দ্যাটস ইট। লাস্ট থিং ফ্রম মাই এন্ড, দ্যাট ইজ আমার আর একটা জাস্ট শুধু ছোট্ট রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টের, আমার ওয়ালের টিচাররা
শিক্ষকতা পেশার সাথে অনেকদিন যুক্ত থাকার কারণে আমার অনেক শিক্ষক কলিগরা আমার সাথে যুক্ত আছেন। আমরা চেষ্টা করেছি নিজেদের যতটুকু অভিজ্ঞতা, খুবই যৎসামান্য অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা, আমার স্টুডেন্টদের কিছু ফিডব্যাক এবং আমার কিছু সিলেক্টেড ফিউ কলিগসদের ফিডব্যাক, এগুলোকে একসাথে করে আমরা এই স্লাইডটুকু রেডি করা এবং এটা স্টুডেন্টদের সাথে আলাপ করা। এবং আমি জানি এখানে অনেক কিছু মিস আছে, এবং এখানে হয়তো বই যে আপনাদের মানে আপনাদের যেই দৃষ্টিকোণ থেকে দেখা, আপনাদের যেই থিম থেকে দেখা, তার হয়তো ধারে কাছেও আমরা কিছু কিছু পয়েন্টে যেতে পারি নাই। সেই জায়গাগুলো যদি আপনারা শেয়ার করেন আমার কমেন্ট বক্সে এখানে শেয়ার করতে পারেন লাইভের এখানে, তাহলে আমার স্টুডেন্টরা একটু উপকৃত হয়। সবাই আমাদের স্টুডেন্ট, আপনারাও এটা নিয়ে আলাপ করতে পারেন, কারণ আমরা টিচাররা যত আলাপ করব আসলে জিনিসটার প্রলিফারেশন তত হবে, এবং ওই যে তখন না বাজে ইয়াগুলো কন্টেন্ট গুলো একটু নামতে থাকবে এবং মেবি একটু মিনিংফুল কন্টেন্ট গুলো একটু উপরের দিকে উঠতে থাকবে। সো আমার লাস্ট রিকোয়েস্ট হচ্ছে টিচারদের প্রতি, টিচাররা যদি একটু কমেন্ট বক্সে জানায় যে হ্যাঁ পাশাপাশি এই কমন মিস্টেকস গুলো হয়, তারাও আপনাদের প্রতি অনুরোধ আপনাদের স্টুডেন্টের সাথে এটা আলাপ করেন। আমার কমেন্ট বক্সে একটু জানালে আমি অশেষ কৃতজ্ঞ থাকবো। দ্যাটস ইট। আমার স্টুডেন্টদের কি কোনো কোশ্চেন যদি এখন থাকে? ওকে, বি 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 মিস করলাম, তাহলে ইউটিউব চ্যানেল, হ্যাঁ ইউটিউব চ্যানেলেও এই লাইভটা আসলে আপলোড হয়ে যাবে। ওকে, নাইম, এটা পুরোটা আপলোড থাকবে স্যার, নো ইস্যুজ। রাদন, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? চ্যানেলের লিঙ্কটা দেওয়া যাবে? চ্যানেলের লিঙ্কটা আছে তো ইয়াতে, কি বলে এটাকে, এই আইডিতে মেবি আছে, আমি তো অত একটা সময় দিতে পারি না আসলে, আমি তারপরে আইডি ইউটিউবের ইয়াটা দিয়ে দিব লিঙ্কটা। আচ্ছা, এখানে রাইটিং এর হঠাৎ স্টাক হয়ে যাওয়াটা আইডিয়া না আসা, কিছুদিন আগেও বুঝতাম, আইডিয়া নিতে পারতাম। আসলে কিছুদিন আগে আমি যেটা পারতাম এখনো অবশ্যই আমার এটা পারা উচিত, হয়তো ওই যে একটুখানি মানে বার্ন আউট হয়ে গেছি। আর একটু পড়ি, ঠিক আছে, আর একটু পড়তে থাকি, একটু পড়ে যেতে থাকি, এটা মানে উঠে যাবে জিনিসটা, সমস্যা নাই। এগেইন যদি প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে ওই যে আমি একদিন দুই দিন শুধুমাত্র এমন করতে পারি যে দুই তিনটা রাইটিং টেস্ট নিয়ে বসলাম, লেখি বা না লিখি আগে ওটার আইডিয়াটা জেনারেট করি, অনেকবার আইডিয়া জেনারেট করি, ভিন্ন ভিন্ন দুইটা সময় আইডিয়া জেনারেট করি, সকালে একটা করি, রাতে একটা করি, দেখি এর মধ্যে কি মিস ছিল। ঠিক আছে, সেন্টেন্সের প্রিপোজিশনেরটা আমি বলছি, টু সাম আপ এটার অ্যান্সারও দিয়ে ফেলছি, মোডালের পর কি বি, হ্যাঁ এটাও অ্যান্সার দিয়ে ফেলছি। ডিটারমাইনার্স নিয়ে, হ্যাঁ ডিটারমাইনার্স নিয়ে ওই যে রিডিং আন্ডারস্ট্যান্ডিং এর যে লাইভ হবে সেদিন আলাপ করবো বাজিদ, থ্যাংক ইউ, একটু মনে করাই দিও তাহলেই হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো গুড নাইট। ওকে, আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।